আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা সবাই খুবই ভালো আছো। তোমরা একটু কষ্ট করে জানাই দাও যে আমাদের সাউন্ড শুনতে বা আমাকে দেখতে বা পিছনে ব্যাক স্ক্রিন দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কষ্ট করে দ্রুত জানাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত ক্লাসটা শুরু করে দিব। সো একটু দ্রুত জানাও যে তোমাদের সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। একটু এনশিওর করো যে তোমাদের সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, ফাতেমা সাইদ ওয়ালাইকুম আসসালাম, আনিসুর রহমান ওয়ালাইকুম আসসালাম, লামিসা জরিফ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সকলকে সালাম। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আশা করি আমার সকল স্টুডেন্টরাও ভালো আছো। তোমরা একটু কষ্ট করে জানাও যে তোমাদের সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, একটু দ্রুত জানিয়ে দাও যে তোমাদের সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, আচ্ছা ফাতেমা, ওকে ফারহানা, নিশি, সব ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা আমাদের পূর্বের ক্লাসে অনেক কিছু করে ফেলছিলাম। আমাদের আজকের ক্লাসটা হলো পরিসংখ্যান রিলেটেড ক্লাস। আর এই আজকের ক্লাসে আমরা মূলত পরিসংখ্যানের যে পার্টটা শেখার চেষ্টা করব। আমরা পূর্বের ক্লাসে অলরেডি কিছু টপিক শিখে ফেলছিলাম। সো আজকের ক্লাসে আমরা কি কি শিখব, তার মধ্যে প্রথমত হলো সংক্ষিপ্ত গড় বের করাটা শিখবো আজকের ক্লাসে। সংক্ষিপ্ত গড়। 2 নাম্বারটা হলো মধ্যক রিলেটেড কিছু ব্যাপার স্যাপার শিখবো আমরা, মধ্যক। এন্ড ফাইনালি আমরা প্রচুরক। সো মধ্যক, প্রচুরক এবং সংক্ষিপ্ত গড় মাথায় রাখবা এবং কি শিওর ধরে রাখো যেখান থেকে তোমাদের একটা সৃজনশীলের 4 নাম্বার শিওর থাকবেই। মানে আজকের ক্লাসে যদি তুমি করো ভালো করে তাহলে 4 নাম্বার সিকিউতে, এমনকি তোমার এমসিকিউতেও অনেকটা হেল্প হয়ে যাবে আজকের ক্লাসের পরে। সো আমরা পূর্বের ক্লাসে কিন্তু গড় নিয়ে অনেকটা কাজ করেছি, গড় নিয়ে কিন্তু আমরা অনেকটাই কাজ করে ফেলছি। আমি যদি তোমাদের একটু ধারণা দেই যে আমরা পূর্বের ক্লাসে অলরেডি এই যে দেখো অলরেডি আমরা কেন্দ্রীয় প্রবণতা ঠিক একইভাবে গড়ের যে 2টা সূত্র ছিল যেখান থেকে আমাদের মূলত এমসিকিউ আসছিল, এই এমসিকিউ গুলো কিন্তু আমরা অলরেডি সলভ করে ফেলছিলাম। আমরা এই এমসিকিউ গুলো অলরেডি সলভ করে ফেলছিলাম। সো আজকে হলো আমাদের মূলত কি, আচ্ছা 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 ঠিক আছে, দেখো আজকে মূলত আমাদের কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এই জিনিসটা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এই জিনিসটা নিয়ে কাজ। ওকে, আচ্ছা খেয়াল করো। আচ্ছা তাহলে শুনে রাখো, যেহেতু আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এই নির্ণয় করাটা অনেকের কাছে প্যারা মনে হয় যে ভাইয়া গড় তো সংক্ষিপ্ত বলছে, হয়তো এটা ছোট হবে, বাট গড়ের যে 3টা নিয়ম তার মধ্যে সবচেয়ে বড় নিয়ম হলো এটা। তো নামে সংক্ষিপ্ত বাট কাজটাতে কি অনেক বড় হয়ে যায়। সো আমি যদি একটু তোমাদের এটা করানোর চেষ্টা করি,
সেই ক্ষেত্রে কোনটাকে কি বলা হয়, এখানে জাস্ট আমি তোমাকে একটু শর্টকাটে বলে দিই যে আমরা সংক্ষিপ্ত গড়ের জন্য একটা সূত্র পড়বো। সেই সূত্রটা হলো এই যে এই সূত্রটা, সেই সূত্রটা হলো এই যেটা, যে সংক্ষিপ্ত গড় সমান সমান a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। কোনটাকে কি বলে, কোনটাকে কি বলে বা কিভাবে করবা সেটা আমরা একটু পরেই দেখে ফেলবো। ওকে, সো খেয়াল করো, খেয়াল করো, আমরা যদি এই যে একটা ম্যাথ দেখি, দেখো দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের ঘনসংখ্যা নিবেশন সারণী দেয়া হলো। আমাকে যদি বলে যে এটার সংক্ষিপ্ত গড় বের করো, এটার কি করো, সংক্ষিপ্ত গড় বের করো, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা প্রথমত এখানে বক্স আঁকবো। কয়টা বক্স দেখো, এই যে বক্স আঁকলাম। আচ্ছা, আমরা এখানে দেখতেছি কি কি আছে, দেখো তো 1টা 2টা 3টা 4 5 6 7 8টা আছে। যতগুলা থাকবে তার থেকে একটা করে বেশি টানবো। তাহলে যেহেতু আছে 8টা, তাহলে আমি ঘর টানবো কয়টা, 9টা। তাহলে খেয়াল করো 9টা ঘর টানি। ওকে, 9টা ঘর টানি। সো 1 2 3 4 5 6 ওকে 7 8 9। ওকে, তোমরা অবশ্যই খাতা কলমটা নিয়ে বসো, হ্যাঁ, তাহলে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা এবার আসো, আমরা যদি ঘর আঁকি সেক্ষেত্রে এভাবে ঘর কয়টা হবে, ভালো করে মাথায় রাখবা, সংক্ষিপ্ত গড়। এই যে সংক্ষিপ্ত গড় করতেছো, তুমি কি করতেছো, সংক্ষিপ্ত গড়। যেহেতু তুমি সংক্ষিপ্ত গড় করতেছো, মাথায় রাখবা সংক্ষিপ্ত গড় করতেছো, কি বের করতেছো, সংক্ষিপ্ত গড়। আর এই সংক্ষিপ্ত গড়ের জন্য তোমার ঘর লাগবে হলো 5টা। ঘর কয়টা, 5টা ঘর লাগবে, 5টা, এটাও জাস্ট মাথায় রাখবা। সো 5টা করে আসলে কি কি হবে, সো আমি যদি তোমাদের একটু বোঝার সুবিধার্থে, একটু বোঝার সুবিধার্থে, এই হলো একটা, এটা হলো আমাদের শ্রেণীবৃত্তির গড় মূলত থাকবে, মধ্যবিন্দুর গড়, ঘনসংখ্যা, ধাপ বিচ্যুতি গণসংখ্যা এবং ওকে ওকে ওকে। সো এই হলো মূলত আমাদের কি 5টা গড়। এই 5টা গড় ভালো করে খেয়াল করো, যেহেতু একটু জটিল মনে হয় সবার কাছে, সো আমি চেষ্টা করবো একদম সহজে যেন তোমরা বুঝতে পারো ওই কাজটাই করার। ওকে, তোমাদের যদি সমস্যা হয় তাহলে সাথে সাথে জিজ্ঞাসা করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। ওকে ওকে, আচ্ছা তাহলে প্রথম যে কোশ্চেনটা আছে, এই এই যে প্রথম যে ঘরটা, এই ঘরটাকে আমরা কি বলবো, শ্রেণীব্যক্তির ঘর বলবো, শ্রেণীব্যক্তি, শ্রেণী ব্যক্তি। দ্বিতীয় যে ঘর সেটা হলো মধ্যবিন্দু, মধ্যবিন্দু। এরপরে যে ঘরটা আছে সেটা হলো ঘনসংখ্যা, ঘনসংখ্যা। এরপরে হলো ধাপ বিচ্যুতি, এটা হলো ধাপ বিচ্যুতি। আচ্ছা, এরপরে হলো ধাপ বিচ্যুতি ঘনসংখ্যা। ওকে, ধাপ বিচ্যুতি, ওকে, ধাপ বিচ্যুতি ঘনসংখ্যা। তো খেয়াল করো, সংক্ষিপ্ত গড় বের করার জন্য আমাদের ঘর লাগে কয়টা, 5টা ঘর লাগে। সো প্রথম যে ঘরটা শ্রেণীব্যক্তি, দ্বিতীয় ঘর যে ঘরটা সেটা হলো মধ্যবিন্দু, আর মধ্যবিন্দুগুলোকে আমরা xi দ্বারা প্রকাশ করি, ঘনসংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি, ধাপ বিচ্যুতিকে আমরা ui দ্বারা প্রকাশ করি, এবং কি গণসংখ্যা ধাপ বিচ্যুতিকে আমরা fi ui দ্বারা প্রকাশ করি। ওকে, লিখে দিলাম। এবার খেয়াল করো, তুমি মানগুলা বসাবা, ইনপুট দিবা মানগুলা। সো আমি শ্রেণীব্যক্তির ঘরটা বসাই দিই এখানে, যে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70,
71 থেকে 80, 71 থেকে 80, 81 থেকে 90 আর 91 থেকে 100, 91 থেকে 100। আচ্ছা, লিখে দিলাম। এবার খেয়াল করো আমাদের আর কি কি মান আছে। আমরা দ্বিতীয় মানটা কি বের করবো? মধ্যবিন্দু বের করবো। ভালো করে সহজভাবে বলে রাখি, দুইটা জিনিসের মধ্যবিন্দু কিভাবে বের করবা? এই যে প্রথমটা এবং শেষেরটা, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, প্রথমটা এবং শেষেরটা 2 দিয়ে ভাগ করে দিবা, যোগ করে 2 দিয়ে ভাগ। তো আমি যদি যোগ করার জন্য আমি যদি আমার ক্যালকুলেটরটা নিয়ে আসি, কোথায় ক্যালকুলেটর হারিয়ে গেল? এই যে ক্যালকুলেটর। ওকে, তো আমি দেখতেছি 31 এবং 40 আছে। 31 যোগ 40 ইজ ইকুয়াল টু 71 ডিভাইড বাই 2, তাহলে বের হয়ে গেল কত? 35.5। সো 35.5। ভালো করে খেয়াল করো, 41 যোগ 50 যোগ করলে কত আসবে? 91। আর 91 কে যদি তুমি এই যে 91 ভাগ মনে করো 2 করছো, তাহলে কত আসলো? 45.5। তাহলে আমরা অলরেডি একটা ধারা বুঝতে পারছি, যেটা হলো 45.5, এটা হলো 55.5, এটা হলো 65.5, এটা হলো 75.5, এটা হলো 85.5, 85.5, এটা হলো 95.5। ওকে, ওকে। আচ্ছা, এবার খেয়াল করো ঘন সংখ্যা। এই ঘন সংখ্যার এই ব্যাপারটা ভালো করে একটু খেয়াল করো। ঘন সংখ্যার মানগুলা কিন্তু আমাদের প্রশ্নে দেয়া আছে, আছে না সবার? ওকে, যেহেতু ঘন সংখ্যার মানগুলো প্রশ্নে দেয়া আছে, মানগুলো বসায় দিই। 6, 8, 10, 12, 5, 7, 2, 5, 7, 2। ওকে, সো ধাপ বিচ্যুতি বের করার জন্য আমি যদি তোমাকে একটু একটা সুবিধার্থে বুঝিয়ে দেই, দেখো, যেন তুমি খুব সহজে মনে রাখতে পারো। মনে রাখবা, আমরা জানি সংক্ষিপ্ত গড়, তো গড়কে আমরা প্রকাশ করি মূলত এক্স বার দ্বারা। যে এক্স বারের সূত্রটা হলো a প্লাস, উপরে বসে হলো সামেশন অফ fi ui ডিভাইড বাই n ইন্টু h। ওকে, খেয়াল করো একটু, এই যে তুমি যে সূত্রটা লিখছো না, এখানে তোমার কি কি লাগবে? a লাগবে, সামেশন অফ fi ui লাগবে, n লাগবে এবং h লাগবে, এটাই তো। সো a মানে কি? a মানে হলো অনুমিত গড়, মানে তুমি একটা অনুমান করে নাও যে এটা আমাদের গড় হইতে পারে। সো এখানে অনেকের অনেক কনফিউশন থাকে, আমি সহজে বলি, তুমি যে কোনো একটা মধ্যমানকে, যে কোনো একটা তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটা মধ্যমানকে তুমি a ধরে নিতে পারবা। সো আমি যদি তোমাদের একটু সহজে বলি, তুমি যে কোনো একটাকে ধরলে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা কি করি? মাঝামাঝি একটাকে ধরার চেষ্টা করি। ওকে, মাঝামাঝি ধরাটা বেটার। তার থেকেও বেটার যদি তুমি দেখো ঘন সংখ্যার মধ্যে সর্বোচ্চ যেটা আছে সেটা যদি মাঝামাঝি থাকে, তুমি ওইটার মধ্যমানকে ধরার চেষ্টা করবা, ওইটা হলো সবচেয়ে ভালো, ওইটা কাছাকাছি আসে। সো আমি এই যে এখানে যে 12 আছে, এই মানটাকে, এটার যে ঘন মধ্যমান, এটাকে আমি এ ধরলাম। ওকে, এবার আমরা এই যে এ এর মান পেয়ে গেলাম। এবার আসো ইউআই এর মানটা আসলে কি? ইউআই বলতে ধাপ বিচ্যুতি বলা হয়, আর ধাপ বিচ্যুতি নরমালি আমরা বের করি হলো এইভাবে। দেখো ভালো করে খেয়াল করি, ধাপ বিচ্যুতি, এই যে ধাপ বিচ্যুতিকে আমরা মূলত প্রকাশ করি ইউআই দ্বারা। আচ্ছা, এই ইউআইটা বের করা হয় এরকম ভাবে যে xi মাইনাস a ডিভাইড বাই n, h ডিভাইড বাই h। সো xi মানে তো মধ্যবিন্দু, আর a মানে হলো তুমি যেটাকে ধরছো সেটা, ডিভাইড বাই কত? h। ওকে, সো এবার এখানে তুমি প্রত্যেকটা যদি সূত্র দিয়ে করতে যাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য প্যারা হয়ে যাবে। সো সহজ নিয়ম হলো, তুমি যেটাকে a ধরছো না, ওইটা সোজাসুজি আইসা তুমি শূন্য বসায় দাও, এই যে শূন্য। এরপরে উপরের দিকে -1, -2, -3, নিচের দিকে 1, 2, 3। এখন ভাইয়া এটা কি আমাদের হইছে? হ্যাঁ, আমরা একটু চেক করে দেখি যে ভাই এখানে তো -2 আছে, এই মানটাকে আসলে কি -2 হবে কিনা একটু চেক করে দেখি। আচ্ছা, এই ঘরটার জন্য আমাদের x এর মান কত? 45.5। তুমি খেয়াল করো, তুমি নিজেই বুঝতে পারবা যে 45.5 মাইনাস, খেয়াল করো a এর মান তুমি ধরছো কত? 65.5। ওকে, 65.5
5 ডিভাইড বাই এইচ মানে কি পার্থক্য তো কত করে দেখতেছি 10 করে দেখতেছি তাহলে উপরে দেখো 45.5 থেকে -60.65.5 যদি করি তাহলে মাইনাসের 20 আসে আর মাইনাসের 20 কে 10 দ্বারা ভাগ করলে মাইনাসের 2 আসে সো এইভাবে আমরা বুঝতে পারি যে সবগুলোর মান কি এই নিয়মটা মেনটেন করলেই হয়ে যায় ওকে আচ্ছা ওকে 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 আচ্ছা সো এবার আসো ধাপ বিচ্যুতি গণসংখ্যা যদি বলি তো ধাপ বিচ্যুতি আমি বের করে ফেলছি ধাপ বিচ্যুতির সাথে এই গণসংখ্যাটা গুণ করে করে এগুলা বসায় দিবা সো ধাপ বিচ্যুতির সাথে গণসংখ্যা গুণ করে দাও -3 এবং 6 গুণ করলে কত আসে -3 এবং 6 গুণ করলে -18 -18 -318 ওকে মাইনাসের 8 দুগুণে 16 মাইনাসের দশকে 10 শূন্যের সাথে গুণ করা মানে পুরোটাই শূন্য তারপরে 5 7 দুগুণে 14 এবং 3 দুগুণে 6 ওকে আচ্ছা এবার আসো এই যে তুমি ঘনসংখ্যা আছে না ঘনসংখ্যা সবগুলোকে একটু যোগ করে দেখি তো কত আসে সবগুলোকে যোগ করে দেখি 6 8 10 6 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 5 7 2 5 যোগ 7 যোগ 2 তুমি দেখতেছি n এর মানটা কত আসছে এখানে 50 n এর মানটা 50 কেন লিখতে বললাম ভাই এখানে তো 50 লেখা ছিল আপনি সরাসরি লিখতে পারতেন বাট কখনো কখনো আমাদের ভুল থাকার সম্ভাবনা আছে সেজন্য একটু চেক করে নিবা শিওর হয়ে যাওয়া ভালো এবার আসো এই যে ঘনসংখ্যা ধাপ বিচ্যুতি যেটা পাইছো না সেটাকে তুমি দেখতে পারো কি সামেশন অফ fi ui সো সবগুলাকে যোগ করে দাও তোমার যোগ করার নিয়ম হলো যা সহজ তুমি লিখবা মাইনাসের 18 মাইনাসের 16 মাইনাসের 10 প্লাসের 5 প্লাসের 14 প্লাসের 6 ইকুয়াল চাপটা কত আসতেছে মাইনাসের 19 না এই মাইনাসের 19 হলো আমাদের সামেশন অফ fi ui এর মান সো এই যে যখন তুমি ছকটা কমপ্লিট করে ফেলবা এবার তুমি সবার মান জানো এই মানগুলো এবার ইনপুট দাও সো তুমি দেখো এর মান তুমি এর মান কত ধরছো এর মান ধরছিলা 65.5 ওকে 65.5 65.5 এরপর আসো সামেশন অফ fi ui মান হলো মাইনাসের 19 n এর মান 15 h এর মান 10 সবার মান শেষ এবার তুমি মনে করো এখানে বসায় দাও এবার তুমি এখানে বসাও যে এর মানটা আমি কত পাইলাম এর মানটা 65.5 পাইছি যোগ সামেশন অফ fi u এর মানটা কত পাইছি মাইনাসের 19 পাইছি ডিভাইড বাই n এর মানটা কত পাইছি n এর মানটা হলো 50 এই যে n এর মান 50 ইনটু h এর মান কত 10 সো এবার তুমি কিন্তু ক্যালকুলেটরতে করে দিলেই উত্তরটা শেষ এই কারা কারা বুঝতে পারছো অলরেডি বলে দাও তো কারা কারা বুঝতে পারছি ওকে তো খেয়াল করো এইখানে 65.5 আচ্ছা আমরা আগে ভাগটা করে ফেলি যে -19 ভাগ 5 সহজে বের হবে তাহলে 65.5 মাইনাস 3.8 ওকে সো এখানে 65.5 মাইনাস 3.8 কত আসে 61.7 সো 61.7 এটাই হলো আমাদের কি প্রায় এটাই হলো আমাদের উত্তর এটাই আমাদের উত্তর কারা কারা বুঝতে পারি নাই এটা দ্রুত জানায় দাও আমাদের মূলত এটাই উত্তর এই যে দেখো সংক্ষিপ্ত করে একদম সম্পূর্ণ নিয়ম তো তুমি একটা অঙ্ক যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে করতে পারো না পরীক্ষা হলে আসতেই পারে সো এটা কখন আসবে এটা যদি পরীক্ষা একটু জটিল কোশ্চেন করে না তাহলে তোমাকে মনে করে এই কোশ্চেনটা দিতে পারে কারণ এই কোশ্চেনটার নামে সংক্ষিপ্ত বাট কাজ অনেকটা বড় পরীক্ষা আসলে অবশ্যই 4 নম্বরের একটা কোশ্চেন হিসেবে আসবে সো একটু চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো যেটা তোমাদের বুঝতে সুবিধা হয় পরবর্তীতে তোমরা দেখে নিতে পারো 1 2 3 4 5 ওকে আশা করি স্ক্রিনশট নিয়ে ফেলছো সো এবার আসো আচ্ছা ইয়াসিন আরাফাত বলছো আচ্ছা তোমরা অনেকে কমেন্ট করতেছো যে তোমাদের আগামীকাল পরীক্ষা সো আগামীকাল যাদের ম্যাথ পরীক্ষা আমি তোমাদের একটা কথাই বলবো
যে তোমরা যারা আগামীকাল ম্যাথ পরীক্ষা এটা নিয়ে যেমন টেনশন করতেছো না, হয়তো তোমাদের নির্বাচনী পরীক্ষা বা অনেকের টেস্ট পরীক্ষা হোক অথবা টেস্ট পরীক্ষা হোক, তো আমি তোমাদের কিছু কথা বলি, তারপরে না হয় অঙ্ক করাই। আমরা গতকালকে বা গত ক্লাসে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রেখেছিলাম। তো তোমরা অনেকেই বাড়ির কাজগুলো জমা দিচ্ছ না। আমি তোমাদেরকে শাস্তির কথা বলেছি যে তোমাদের যদি বাড়ির কাজ জমা দেওয়া না হয় সেক্ষেত্রে তোমাদের শাস্তির ব্যবস্থা করা হবে, বা অনেক কথা বলেছি। তো আমি একটা জিনিস ভেবে খুবই মানে অবাক হয়েছি যে তোমাদের এই যে আর কিছুদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা, বা তোমরা অনেকে বলতেছো যে তোমাদের টেস্ট পরীক্ষা চলতেছে বা টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। তো তারপরও দেখি তোমরা অনেকটা সময়, তোমাদের ম্যাক্সিমাম সময়টা তোমরা দেখা যায় কি ফোন নিয়ে বসে থাকো, ফোনে সময় নষ্ট করতেছো, পড়াশোনা তেমন ভাবে করতেছো না, বা উল্টাপাল্টা মানে সময় নষ্ট করতেছো, মেইন কথা হলো এটা। সো একটা কথা বলি, তোমরা যারা ক্লাসে এসে কমেন্ট করো না যে ভাই কালকে আমাদের পরীক্ষা, আমাদের একটা সাজেশন দেন বা কি কি পড়বো এটা ওইটা, সো এই জিনিসটা তখন আমার মধ্যে কাজ করে যে তোমরা আমার সাথে আসলে যখন তোমাদের পড়ার আগ্রহটা বেড়ে যায়, বাট আমি এখন ক্লাসটা শেষ করে দিই, তোমরা দেখবো কি আবার ওই গ্রুপে, আবার ওই মেসেঞ্জার গ্রুপ হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, নিজেদের পার্সোনাল গ্রুপ হোক, অথবা গ্রুপ না হলেও যে কোনো ভাবে তোমরা কি করো, যে কোনো কিছু করে সময়টা নষ্ট করো, পড়াশোনাতে নাই। সো একটা কথা বলি, তোমরা হয়তো বা এখন এইচএসসি পরীক্ষার্থী, তোমরা কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা দিবা, আল্লাহ যদি ভালো কিছু রাখে তাহলে হয়তো বা গোল্ডেন এ প্লাস পাবা বা এ প্লাস পাবা। বাট একটা জিনিস মাথায় রেখো যে এখন যে সময়টা নষ্ট করতেছো তুমি তোমার লাইফের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়গুলো তুমি নষ্ট করতেছো। এই সময়টার অভাবটা তুমি ঠিক তখন বুঝবা যখন এই সময়টা আর ফিরে পাওয়া সম্ভব না। তুমি কালকে যে সময়টা নষ্ট করছো বা গতকালকে আমি যে সময়টা নষ্ট করছি সেটা কিন্তু আমি চাইলে আজকে আর ফেরত পাবো না। সো আমি এই সময়টা ঠিক তখনই উপলব্ধি করতে পারবো যখন আমি দেখবো যে আমার সময় পাচ্ছি না কিন্তু আমার পরীক্ষার সামনে চলে আসছে। আর এখন যারা মনে করতেছো যে ভাইয়া আমরা তো খুব ভালো স্টুডেন্ট, আমরা তো পরীক্ষার আগের দিন পরেই সব উল্টায় ফেলতে পারবো, আমাদের এই প্লাস এমনি আসবে, শুনে রাখেন এই প্লাস দুই রকমের হয়। একটা হলো আরেকজনের খাতা দেখে দেখে এ প্লাস পাওয়া, আরেকটা হলো নিজে পরীক্ষা দিয়ে এ প্লাস পাওয়া। আমি আমার সহজ ভাষায় বলি, যারা আরেকজনের খাতা দেখে দেখে এ প্লাস পাওয়ার চিন্তা করতেছো তারাও এ প্লাস পাবা, যারা নিজে নিজে পরীক্ষা দিয়ে এ প্লাস পাওয়ার চিন্তা করতেছে তারাও এ প্লাস পাবা, কিন্তু রেজাল্ট একই হলেও তাদের কোয়ালিটি সেম থাকবে না। এই রেজাল্টটা শুধু রেজাল্টের মধ্যেই থাকবে। একটা সময় কি হবে, আমরা অনেকে দেখি না যে আমাদের ফেসবুক বা আমাদের রিলসে অনেক সময় এই জিনিসগুলো ভাইরাল হয়, অনেক সময় পত্রিকায় আসে যে এমবিবিএস পাস করছে বা বিএসসি করছে, মাস্টার্স কমপ্লিট করছে, অথচ এখন চাকরি পাচ্ছে না, বেকার। অনেকে রিক্সা চালাইতেছে। খুব সহজে বলি, আমি কাউকে ছোট করতেছি না, খুব সহজে বলি, তোমার মধ্যে যদি ভ্যালু থাকে, তোমার মধ্যে যদি এডুকেটেড কিছু থাকে, তোমাদের মধ্যে যদি এক্সট্রা কিছু থাকে, তাহলে অবশ্যই তুমি সেটা কোনো না কোনো ভাবে কাজে লাগাইতে পারবা। তোমার ওই চাকরির পিছনে মুখাপেক্ষি থাকতে হবে না, তোমার ওই চাকরি করতেই হবে এই চিন্তা ভাবনা করা লাগবে না। সো একটা জিনিস বলি, তুমি যদি ওই যে আরেকজনের খাতা দেখে অথবা পরীক্ষায় হেল্পের মাধ্যমে তুমি এ প্লাস পেয়ে গেছো বা খুব ভালো রেজাল্ট করছো, গোল্ডেন এ প্লাস পেয়ে গেছো বা মাদ্রাসা বোর্ডে ফার্স্ট হয়ে গেছো, এটা কোনো কাজে লাগবে না। 2 দিন পরে দেখবা কি তোমার ওই সার্টিফিকেটটা গলায় ঝুলাইয়া তোমার রিক্সা চালাইতে হবে। সো এই সার্টিফিকেটের তখন কোনো ভ্যালু নাই। তুমি মনে করো চাকরি পাইছো, তোমার রেজাল্টের উপর বেসিস করে তুমি খুব ভালো ধরনের চাকরি পাইছো। আর বর্তমান চাকরির বাজারে এমন না যে তুমি রেজাল্ট দেখাইলে তোমার চাকরি দিয়ে দিবে, অবশ্যই চাকরির আগে চাকরির পরীক্ষা থাকে। সো তুমি যদি ফাঁকিবাজি করে বা এদিক ওদিক দেখে দেখে রেখে এ প্লাস পেয়ে যাও, ওইটাও কিন্তু তোমার জন্য ভ্যালু আসবে না, বিকজ তোমার পরীক্ষায় চাকরির যখন যখন পরীক্ষা দিতে যাবা তখন তো তুমি তোমার মেধা ধরা পড়ে যাবে, বা তুমি কিভাবে ফাঁকিবাজি করে আসছো এই ফাঁকিবাজিটা তো আর ওইখানে করতে পারবা না বা ও সুযোগও পাবা না। সো তখন কিন্তু তুমি নিশ্চিত ধরা খেয়ে যাবা। এটা হলো একটা কথা। তখন দিন শেষে কি হয়, আমরা বলি যে আমরা চাকরি পাই না, আমরা এই জায়গায় প্রথম হয়েছি, ওই জায়গায় প্রথম হয়েছি, গোল্ডেন এ প্লাস পাইছি সব জায়গায়, বাট চাকরি পাই না। কেন রে ভাই? এই যে চাকরি না পাওয়ার একটাই কারণ যে তুমি তুমি হয়তো বা ফাঁকিবাজি করে আসছো, অনেকজনের খাতা দেখে দেখে লিখে দিয়ে আসছো, তোমার মধ্যে ওই মেধা শক্তি নাই যতটা তোমার সার্টিফিকেটে বোঝা যাচ্ছে। সার্টিফিকেটে তুমি গোল্ডেন এ প্লাস প্রাপ্তধারী, বাট আসলে তুমি ভ্যালু জিরো, আসলে তুমি কি জিরো। সো ওই জিরোটা কাজে লাগানোর জন্য তোমার তো কোনো জায়গা থাকবে না, তখন কি হয়, নামে মাত্র সার্টিফিকেট দাঁড়ি তুমি, কাজে না। সো তখন কি হয়, এই সার্টিফিকেটটা তুমি গলায় ঝুলে তুমি রিক্সা চালাইতে হবে, সো কোনো কাজ নেই। সো এখানে একটা জিনিস বলে রাখি তোমাদের, তোমরা যারা
এই যে এখন সময়টা নষ্ট করতেছো না, এই সময়টা কিন্তু ভাই খুবই ভ্যালুয়েবল। তুমি এখন বুঝতেছো না যে তুমি কোন সময়টা নষ্ট করতেছো। তুমি একটা জিনিস মাথায় রাখবা, অনেকে আমরা বলি যে আমাদের ভাই পড়াশোনায় পড়তে পারি না, আমরা পড়ার সময় পাই না, বা আমরা অনেকে দেখি যে অনেক স্টুডেন্ট আমাদের সাথে বলে যে ভাই আমরা পড়ার মনোযোগী হইতে পারি না। সো একটা কথা বলে রাখি ভাই, তুমি এখন এসএসসি পরীক্ষার্থী, তুমি জাস্ট চোখটা বন্ধ করে এটা মাথায় রাখো যে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষার পর রেজাল্টটা পাবলিশ হয়েছে, সবাই এ প্লাস পাইছে, তুমি পাও নাই, বা সবাই গোল্ডেন এ প্লাস পাইছে, তোমার এ প্লাস মিস হয়েছে, বা তোমার যেটা চাহিদা ছিল ওই চাহিদা মতো হয় নাই। জাস্ট একটু একটা মিনিট, একটু এখনই চাইলে চোখটা বন্ধ করে তুমি জাস্ট এটা ইমাজিন করো, দেখো তুমি কি করতে পারবা। তোমার আজকে যেই ফ্রেন্ডদের সাথে তুমি রাত্রে বসে বসে মেসেজিং করতেছো, ওই খেলতেছো, এই পাবজি খেলতেছো, এই যে গেমস গুলা খেলতেছো, বা ফ্রেন্ডসদের সাথে চ্যাটিং করতেছো, এই ফ্রেন্ডস গুলাই একটা সময় তোমাকে দেখলে হয়তোবা কথা বলবে না, আর নয়তো তুমি তাদেরকে দেখলে অন্য পথে হাঁটবা লজ্জায়। কারণ তখন তুমি তাদের সামনাসামনি হইতে পারবা না, কারণ ওরা এ প্লাস পাইছে বাট তুমি পাও নাই। জাস্ট তুমি তোমারটা চিন্তা করো। আমার ওই ফ্রেন্ড 8 ঘন্টা গেমস খেলে, 1 ঘন্টা পরে, বা অনেকে পড়েই না, আমিও করলেও বা কি, আমি তো 2 ঘন্টা পড়তেছি, আমি তো আড্ডা দিতেছি, ক্লাস করতেছি, আমি তো কারো না কারো মাধ্যমে ক্লাস করতেছি, আমি তো একটু বেশি পড়তেছি, আমি তো পারবো। ওই ফ্রেন্ড যদি কিছু না পড়ে থাকে আমি পারবো। সো এই যে অন্য ফ্রেন্ডের সাথে তুলনা করতেছো না, এটা হলো তোমার জন্য সবচেয়ে বড় বোকামি। So, তুমি নিজেরটা চিন্তা করো যে আমি আসলে আমার সময়টাকে কোথায় কাজে লাগাচ্ছি। সো তুমি জাস্ট একটা মিনিট একটু চেষ্টা করে দেখো চোখটা বন্ধ করে, যে তুমি এ প্লাস পাও নাই, এই জিনিসটা তুমি নিতে পারবা কিনা। তোমার আশেপাশের পরিবেশটা এখন যেরকম সুন্দর না, এই পরিবেশটা এরকম থাকবে না তখন। তোমার বাবা মার স্বপ্নটা ভেঙে যাবে, নিজের মধ্যে যে স্বপ্নটা নিয়ে ঘুরতেছো যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এটা হব, ওইটা হব, এই স্বপ্নটাও থেকে যাবে না, এই স্বপ্নটাও একটা সময় নষ্ট হয়ে যাবে। তোমার এখন যে ফ্রেন্ড সার্কেল, অনেক ফ্রেন্ড সার্কেল, এই জায়গায় আড্ডা দিতেছো, ওই জায়গায় আড্ডা দিতেছো, এইটা করতেছো, ওইটা করতেছো, এই জিনিসটা তখন লজ্জার কারণে আর করতে পারবা না, খুবই পিছিয়ে যাবা। এতটা পিছিয়ে যাবা যে তুমি পরবর্তীতে বাসা থেকে বের হয়ে কারো সামনে যেতে পারবা না। জাস্ট এটা মাথায় রাখো যে এখন যে সময়টা নষ্ট করতেছো এই সময়টা আর খুঁজে পাবা না। সো তোমরা এখনো যে এতটা উদাসীন ভাবে চলতেছো, এই জিনিসটা আমাকে খুবই হতবাক করে। আমি এটা গতকালকে বাড়ির কাজের কথা বলার পরেও দেখছি যে একজন স্টুডেন্টও বাড়ির কাজ জমা দেওয়া নেই, হাতে গোনা 2 জন ছাড়া বাকি একজনও স্টুডেন্টও বাড়ির কাজ জমা দিচ্ছ না। এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার, যে তোমরা আর কিছুদিন পর, অল্প কিছুদিন সময় আছে, অল্প কিছুদিন পরে তোমরা টেস্ট পরীক্ষা দিবা, তোমরা বোর্ড পরীক্ষা দিবা, অথচ তোমাদের মধ্যে এই উদাসীনতা এখনো আছে। আমরা অলরেডি ক্লাস করাই ফেলছি 28টার মেবি। সো কয়জন আছে যারা 28টা ক্লাসেরই বাড়ির কাজ প্রতিদিন জমা দিচ্ছ? পাওয়া যাবে না, একজন স্টুডেন্টও পাওয়া যাবে না আমাদের কোর্সে যে 28টা ক্লাসের বাড়ির কাজ উনি রেগুলার বাড়ির কাজ কমপ্লিট করে জমা দিছে, 28টা বাড়ির কাজই জমা দিছে, একজন স্টুডেন্টও নাই। সো বুঝো যে তোমরা কি কোন অবস্থায় আছো, তাহলে তোমরা কতটা সময় নষ্ট করতেছো। এমন তো না যে তোমরা সময় পাচ্ছ না, অবশ্যই সময় পাচ্ছ। তোমরা ফোন ইউজ করতেছো, খেলাধুলা করতেছো, গেমস খেলতেছো, ঘুরতে যাইতেছো, সবকিছু করতেছো, অথচ সময়টা নষ্ট করতেছো। আমি অন্য কোনো সাবজেক্ট হলে হয়তো বা এইভাবে কথা বলতাম না, বাট গণিত, তোমরা জানো কিনা জানি না, প্রতি বছর প্রায় 50 থেকে 60 হাজার স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র গণিতে ফেল করে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের কথা বলতেছি, 50 থেকে 60 হাজার স্টুডেন্ট আছে শুধুমাত্র গণিতে ফেল করে। সো তোমরা এটাকে এতটাই আহামরি মানে সহজ মনে করতেছো যে আমরা এমনিই পেরে যাব। বাড়ির কাজের কথা বারবার বলার একটাই কারণ থাকে, যে তোমরা বাড়ির কাজগুলো করার মাধ্যমে হলেও ক্লাসগুলো কন্টিনিউ করলে, শুধু ক্লাস করলেই যে তোমার সব হয়ে যাবে এমন না। তুমি ক্লাসের সাথে সাথে যখন বাড়ির কাজ করবা, তোমার পড়াশোনায় একটু সময় যাবে, এই একটু পড়াশোনায় মনোযোগী হতে পারবা। বাট কোনো কাজেই কথা না, মানে কোনো কথাই তোমাদের কাজে লাগতেছে না। সো একটু যদি পারো সিরিয়াস হয়েও, এই সময়টা আর খুঁজে পাবা না। যদি একেবারেই পড়ার মনোযোগী হতে না পারো, একটু চোখটা বন্ধ করে মাথায় চিন্তা করো যে পরীক্ষা চলে আসছে, আমি পরীক্ষায় এ প্লাস পাইনি, তার পরবর্তী সিচুয়েশনটা কেমন হবে সেটা একটু মাথায় চিন্তা করো। যে তোমাদের সকল ফ্রেন্ড সার্কেল খুব খুশিতে একজন আরেকজনের বাসায় মিষ্টি নিয়ে যাইতেছে এ প্লাস পাইছে, বাট তুমি তোমার বাসা থেকে বের হইতে পারতেছো না। কাউ যারা ফোন দিতেছে রেজাল্ট জানার জন্য তাদের ফোন ধরতে পারতেছো না, বাবা মার সাথে কথা বলতে পারতেছো না, বাবা মার মুখের দিকে তাকাইতে পারতেছো না। এই জিনিসটা কেমন লাগবে? নিজের যদি লজ্জা শরম না থাকে, নিজেরটা বাদ দাও, তোমার বন্ধুরা
এই প্লাস পাইলে তোমার বন্ধুদের বাবা মা তোমার বাবা মাকে ফোন দিবে রেজাল্ট জানানোর জন্য। তখন তোমার বাবা মা কিভাবে উত্তর দিবে? তাদের লজ্জার জায়গাটা কোথায় থাকবে? তাদের মুখটা কোথায় থাকবে? একটু এই জিনিসটা চিন্তা করো। আমরা আমাদের কথা চিন্তা না করলেও কিন্তু বাবা মার কথা চিন্তা করি। তো তুমি যদি নিজে চিন্তা করো যে আরে ধুর, আমার ফ্রেন্ডের প্লাস পেলে আমারই প্লাস হয়ে যাবে, এমন বন্ধু বান্ধবের কোনো দরকার নেই ভাই। নিজেরটা চিন্তা করো, নিজের বাবা মা আছে, তাদের একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে, ওই স্বপ্নটাকে পূরণ করার জন্য চেষ্টা করো। এখন যতক্ষণ ফোন ইউজ করতেছে এই সময়টা যদি তোমরা সময়টা নষ্ট না করে পড়ায় মনোযোগী হতা, আশা করি সবচেয়ে ভালো কিছু হতো। কারণ এই সময় এসে একজন পরীক্ষার্থী স্টুডেন্ট হয়ে কখনোই এই ফোন নিয়ে সময় নষ্ট, আজে বাজে আড্ডা দিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই। অবশ্যই পড়ায় মনোযোগী হোক, নিজের জন্য না হলেও নিজের ফ্যামিলির জন্য হোক, নিজের বাবা মার স্বপ্নের দিকেও তাকিয়ে হোক, নিজের পরবর্তী ভবিষ্যতের ফিউচারের জন্য হোক, একটু ভালো করে পড়ায় মনোযোগী হোক। তো সবকিছুকে দুষ্টামি বা মজার ছলে না নিয়ে কিছুটা সিরিয়াস থাকো। তুমি পড়াশোনা ঠিক রেখে বাকি সব তুমি করো, আমার নিষেধ নাই, বাট তুমি পড়াশোনাকে হেলামি করতেছো। এখন যেটা তোমার করণীয় সবার আগে, সেই জিনিসটাকে তুমি হেলামি করতেছো। সবার আগে বলতেছি, এখন তোমার কাছে মনে হবে না যে আর আমরা তো কিছু করতেছি না, সমস্যা নাই, কিন্তু এই সময়টা আর খুঁজে পাবা না। তখন আফসোস করবা যে আরে তখন যদি একটু পড়তাম তাহলে হয়তো আজকে একটু ভালো রেজাল্ট করতে পারতাম, বা এখন যেটা করতেছি তার থেকে একটু ভালো হইলে আমি অনেক ভালো কিছু করতে পারতাম। তো এই জিনিসটা, এই আফসোসটা যেন তোমাদের মধ্যে না থাকে। একটু এখন থেকে পারলেই সিরিয়াস হও। হ্যাঁ, তুমি চেষ্টা করতেছো, অনেক চেষ্টা করতেছি, বাট হইতেছে না, সেটা তুমি নিজেকে বলতে পারবা যে আমি আমার জায়গা থেকে 100% দিছি, হয়তো বা আল্লাহ আমাকে কপালে রাখে নাই, বা আমার লাকে ছিল না, ভাগ্যে ছিল না, আমার হয়নি। বাট পরিশ্রমী একটা মধ্যে রাখবা। আমরা অনেকে বলে ফেলি যে আমার কপালে রাখে নাই, এই জিনিসটাকেও একটু বলে রাখি, তুমি চেষ্টা করো নাই বাট হয় নাই। আবার দেখবে তোমার আশেপাশে অনেকে চেষ্টা করে নাই কিন্তু হয়ে গেছে। কোনো লাভ নেই ভাই, তোমার কপালে যা আছে সেটাই হবে, ওনার কপালে যা আছে সেটাই হবে। বাট পরিশ্রম কিন্তু ভাগ্যকেও পরিবর্তন করে। দোয়া করো, তিনটা কাজ অবশ্যই করার চেষ্টা করবা। নামাজ পড়বা, ঠিক মতো পড়াশোনা করবা, খাওয়া দাওয়া করবা, শরীরের খেয়াল রাখবা, নামাজ পড়বা, খাওয়া দাওয়া করবা, শরীরের খেয়াল রাখবা, এমনকি ঠিক মতো পড়াশোনা করবা। এই তিনটা কাজ যদি তুমি ভালো করে করো না, ইনশাল্লাহ সবচেয়ে ভালো কিছু হবে, অবশ্যই সবচেয়ে ভালো কিছু হবে। তো অবশ্যই চেষ্টা করো একটু সময়টা নষ্ট না করে, যত যাই করছো এখন থেকে অ্যাটলিস্ট একটু সিরিয়াস হয়ে ঠিক মতো পড়াশোনা করার চেষ্টা করো। সবকিছু হেলামি করে না নিয়ে, নিজের স্বপ্ন না হোক, নিজের বাবা মার স্বপ্ন পূরণ করো। নিজের চিন্তা না করলেও নিজের বাবা মার চেহারাটা চিন্তা করো, যে তুমি এ প্লাস না পেলে তারা কতটা লজ্জার মধ্যে থাকবে, তারা কতটা লজ্জাজনক অবস্থায় থাকবে। তোমার ফ্রেন্ড সার্কেল যখন খুব খুশিতে আত্মহারা হয়ে থাকবে, তুমি তখন ঘরে বন্দি হয়ে থাকবা। তো এই জিনিসটা জাস্ট একটু চোখটা বন্ধ করে ইমাজিন করো, দেখবে তোমার পড়াশোনার মনোযোগ এমনি চলে আসবে ইনশাআল্লাহ। নামাজটা কন্টিনিউ করো, নিজের খেয়াল রাখার জন্য ঠিক মতো খাওয়া দাওয়া করো। তো আশা করি অনেক কিছু বলছি, আমি জানি না যে আমি তোমাদের কথাটা বুঝাইতে পারছি, বাট এখন যে সময়টা নষ্ট করতেছে এই সময়টা আর খুঁজে পাবা না, জাস্ট এই মাথাটায় রাখো। ওকে। ওকে, দেখো, আমি আর কথাগুলো না বাড়াই, আমি পড়ায় ফিরে যাই। দেখো, আমাদের মূলত আমরা সংক্ষিপ্ত গড়টা শেষ করেছি অলরেডি, আমরা জানি যে সংক্ষিপ্ত গড়টা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো আমরা যদি আহ কিছু অনুশীলনীতে যাই, আমরা মধ্যকটা দেখে আসি। আচ্ছা, আমরা এই সম্পর্কে কিছু এমসিকিউ সলভ করে আসি, যে গাণিতিক ঘর সম্পর্কে কিছু এমসিকিউ সলভ। সো ভালো করে খেয়াল রাখো, এখানে আমাদের একটা কোশ্চেন আছে যে কোনো ঘনসংখ্যা নিবেশনের আনুমানিক ঘর হলো 16, বিচ্যুতির ঘর হলো 1 এবং শ্রেণী ব্যবধান হলো 4, গাণিতিক ঘর কত? ভালো করে মাথায় রাখো, এখানে আমরা একটা সূত্র লিখতে পারি। সূত্রটা হলো, গাণিতিক ঘরের সূত্র জানি, এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ ওয়াই ইউ ওয়াই এন ইন্টু এইচ। সো এই হলো মূলত আমাদের কি সূত্র। এই সূত্রটার ক্ষেত্রে মাথায় রাখবা, এই সূত্রটার অনেকগুলো নাম আছে, কোনটাকে কি বলে সেটা আমি যদি একটু বলে দিই। এই এ এ মানে হলো আনুমানিক গড়, আনুমানিক ঘর, ঠিক আছে, বা অনুমিত গড়। এই অংশটা আছে না, এই অংশটাকে বলা হয় বিচ্যুতির ঘর, বিচ্যুতির ঘর। আর এই যে এইচ, এটাকে বলা হয় শ্রেণীর ব্যবধান,
শ্রেণী ব্যবধান। এবার তোমার যদি সবকিছু জানা থাকে তুমি দেখো মান বসে উত্তর বের হয়ে যাবে। সো আনুমানিক ঘর মানে এর মান দেওয়া আছে 16, ওকে, এর মান দেওয়া আছে 16 যোগ সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন, এটাকে বলা হয় কি বিচ্যুতির গড়। এটাকে কত দেওয়া আছে 1, বিচ্যুতির গড় দেওয়া আছে কত 1 ইন্টু এইচ এর মান কত ব্যবধান, ব্যবধান কত আছে 4, তাহলে কত আছে 16 যোগ 4 কে 4, তাহলে 16 আর 4 কত 20। সো এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো এই 20 কিন্তু আমাদের উত্তর। সো সবাই কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা তার পরবর্তীতে দেখো আমরা একটা অলরেডি এমসিকিউ সলভ করে ফেললাম। পরেরটাতে চলো ইউআই। ইউআই মানে কিন্তু একটু আগে আমরা শিখে আসছি ধাপ বিচ্যুতি, আর ইউআই কে প্রকাশ করা হয় মূলত ইউআই দ্বারা। দেখো ধাপ বিচ্যুতিকে সূত্রটা হলো এক্স আই ডিভাইড বাই এ, নিচে কি এইচ, নিচে কি এইচ, এই যে এইচ। তো এটা মূলত আমাদের সূত্রটাই জিজ্ঞাসা করছে। দেখো এক্স আই ডিভাইড বাই এ ডিভাইড বাই এইচ, এটা আমাদের উত্তরটা। ওকে, তারপরে চলো যে এখানে আমাদের একটা এক্স বার সমান সমান এ প্লাস সামেশন অফ ইউআই, মানে সূত্রটা লিখে দিছি। এখানে এক্স বার নির্ণয় গড় হলো, এই কে কি বলা হয় একটু আগে শিখে আসছি, একে বলা হয় কি আনুমানবিক, আনুমানিক গড়, আনুমানিক গড়। ওকে, সো দেখো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। এবার আসো আমরা মদ্যক যে টপিকটা আছে এই মদ্যকটা শিখবো। মদ্যকের জন্য মূলত আমাদের সূত্র হলো 3টা। আমরা অশ্রেণীবদ্ধ যদি থাকে, অশ্রেণীবদ্ধ মানে কি আমরা গতকালকে ক্লাসে অলরেডি শিখে আসছি অশ্রেণীবদ্ধ এবং শ্রেণীবদ্ধ বলতে কি বোঝায়। অশ্রেণীবদ্ধ বলতে বোঝায় যে নর্মালি কোনো একটা সংখ্যা দেওয়া আছে, মনে করো 3, 5, 1, 2, 9, 7, 11, 13, 15 এরকম দেওয়া আছে মনে করো, এগুলাকে বলা হয় কি অশ্রেণীবদ্ধ। এই অশ্রেণীবদ্ধ যদি থাকে আমাদের এখানে দুইটা কাজ, এখান থেকে এমসিকিউ আসার চান্স সবচেয়ে বেশি। মাথায় রাখবা অশ্রেণীবদ্ধ যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের এন মানে সংখ্যা, সংখ্যা জোড়ও হইতে পারে, জোড় সংখ্যক হইতে পারে, বেজোড় সংখ্যক হইতে পারে। যেমন এখানে কয়টা আছে 2টা 4টা 6টা 8টা 9টা, মানে এটা বেজোড় সংখ্যক আছে। যদি বেজোড় সংখ্যক থাকে তাহলে সূত্র হলো n+1 ডিভাইডেড বাই 2, এততম পদটাই হলো আমাদের কি মদ্যক। ঠিক একইভাবে যদি জোড় সংখ্যক হয় তাহলে n/2 তম পদ ডিভাইড বাই n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। ওকে, এটা হলো জোড় সংখ্যক হলে। আর যদি আমাদের শ্রেণীবদ্ধ থাকে, শ্রেণীবদ্ধ কি যে অবশ্যই শ্রেণীবদ্ধ মানে ব্যবধান থাকবে, এই যে এরকম পার্থক্য থাকবে যে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60 এরকম পার্থক্য থাকবে। সো এটাকে বলা হয় কি শ্রেণীবদ্ধ। সো আমরা একটু অঙ্ক করার মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা দেখি। এই যে এখানে দেখো 10, 15, 11 মদ্যক বের করতে বসে। ভালো করে খেয়াল রাখবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই তুমি প্রথম একটা কাজ করবে, সেটাকে সাজায় নিবা, সেটাকে সাজায় নিবা। তো আমরা সাজাইলে 9, এরপর আছে কত 10, 11, 12, 14, 15, 18। সহজ হিসাব। মনে করো সাপোজ তুমি সূত্র ভুলে গেছো, এখানে সংখ্যা আছে কয়টা 2টা 4টা 6টা 7টা। তুমি যে জানো বেজোড় সংখ্যক হলে সূত্র হলো n+1 ডিভাইড বাই 2 এততম পদ। এটা হলো তুমি সূত্র জানো, এটা হলো তোমার সূত্র। বাট আমি মনে করো পরীক্ষা হলে সূত্র মূত্র জানি না বা ভুলে গেছি, সূত্র ভুলে গেছি, সেই ক্ষেত্রেও করা যাবে। দেখো তুমি যদি সূত্র দিয়ে করো তাহলে কি আসবে 2টা 4টা 6টা 7টা না, খেয়াল করো n এর মান হলো 7, তাহলে 7+1 ডিভাইড বাই 2 কত আসে 8/2। 8/2 মানে কত 4তম পদ। আচ্ছা 4তম পদ, 4তম পদ মানে কত দেখো তো 1 2 3 4, এই যে 4তম পদ কত এটা না, 4তম পদ কত এই যে 12, 12। দেখো উত্তর আমাদের 12 আসবে, উত্তর কিন্তু 12 আসবে। বাট এটা আমরা এই সূত্র ছাড়াও করতে পারবা। কিভাবে? তুমি মনে করো সাজাইছো না, প্রথমে সাজাই লিখবা এই প্রথমটা কাটো লাস্টেরটা কাটো, প্রথমটা কাটো লাস্টেরটা কাটো, প্রথমটা কাটো লাস্টেরটা কাটো, মাঝখানে কি থাকে 12 না, দেখো 12 উত্তর। বুঝতে পারছি সবাই? তুমি চাইলে সূত্র দিয়েও করতে পারবা, তুমি চাইলে ভেঙে ভেঙেও করতে পারবা। তাহলে চলো আমরা আরেকটা যদি প্র্যাকটিস করি আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটা কি বলছে যে 9 জন লোকের বয়স দেওয়া আছে 25, 45, 30, 60 দেওয়া আছে। আচ্ছা দিলাম, বলছে মদ্যক কত। তা আমাদের প্রথম কাজ কি সাজিয়ে লেখা। তো আমি সাজিয়ে লেখার ক্ষেত্রে প্রথমে পাইতেছি কত 25 মানে 25, এরপরে কত পাইতেছি 30, ওকে 30, এরপরে এরপরে পাইতেছি হলো 45, 47, 45,
47, 50, 50, ওকে, 56, 56, ওকে ওকে, 59 এবং 60। আমি যদি গুণে দেখি 2টা 4টা 6টা 8টা হয়েছে, একটা মনে কম লিখে ফেলছি না? আচ্ছা, 25, 30, 45, 47, কয়টা আছে এখানে? 25 লিখে ফেলছি, 30 লিখে ফেলছি, 45 লিখে ফেলছি, 47 লিখে ফেলছি, 50 লিখে ফেলছি, 56 লিখে ফেলছি, ওকে, 59 লিখে ফেলছি এবং 60ও লিখে ফেলছি। আচ্ছা, কয়টা হয়েছে? 2টা 4টা 6টা 7টা 8টা, কিন্তু আমাকে বলছে তো 9 জন লোক আছে, তাহলে হয়তোবা এখানে আরেকজন লোক ছিল, এখানে হয়তোবা আরেকজন লোক আছে। সো আমরা ধরে নাও যে এখানে এগুলাই আছে, এখানে এগুলাই আছে। সো এগুলো যদি থাকে, এখানে কয়টা আছে আমাদের? 8টা আছে, 2টা 4টা 6টা 8টা। আচ্ছা, ভালো কথা, তাহলে এখানে এই আংশিকগুলো হয়তো মিস্টেক, মিল হবে না। সো খেয়াল করো, এই 8টা যদি থাকে, আমাদের জানি এটা জোড় সংখ্যক, মধ্যক বের করার জন্য সূত্র কি? আমরা যদি প্রথমে সূত্র দিয়ে চেক দিই, তারপর শর্টকাট দেখাবো। সূত্র সূত্র সূত্রটা কি? যে উপরে বসে এই যে উপরে বসে n/2 তম যোগ n/2 যোগ 1তম পদ ডিভাইড বাই 2। সো এই যে এটা হলো আমাদের কি মূলত সূত্র, এটা হলো আমাদের সূত্র। সো সূত্র তো আমরা বুঝলাম, এবার এখানে যদি মান বসে, এখানে তো মানটা কয়টা? 8টা না? সো এই 8টা দিয়ে যদি করি আমরা, 8কে 8/2 এততম যোগ 8/2 যোগ 1 এততম ডিভাইড বাই 2। সো এখানে কত আসে? 4তম যোগ 5তম ডিভাইড বাই 2। সো 4তম এবং 5তম এই দুইটা মান কত আছে দেখো তো? 4তম 1 2 3 4, এই যে 4, এই যে 5, এই দুইটাকে যোগ, মানে 47 যোগ 50 ডিভাইড বাই 2। সো আমি যদি ক্যালকুলেটর নিয়ে আসি, দেখো তো, ক্যালকুলেটর, ওকে। সো খেয়াল করো, 47 যোগ 50, 47 যোগ 50 ইকুয়াল ডিভাইডেড বাই 2, কত আসছে? 48.5। সো 48.5। সো এটাই আমাদের মূলত উত্তরটা আসবে। 48.5 কিন্তু আমাদের উত্তরে আসছে। এটা মনে হয় একটু মিস্টেক হয়েছে, এখানে মনে হয় 8 জন হবে। কতজন? 8 জন। ওকে, সো এটা আমরা কি এমসিকিউ বের করলাম সূত্র দিয়ে, অনেক বড় সময়, বাট এত সময় তো পাবা না পরীক্ষায়। তো এমসিকিউতে কি করবা তুমি? দেখো, ওই যে নিয়ম শিখছো, প্রথমটা লাস্টে টাকা কাটো, প্রথমটা লাস্টে টাকা কাটো, প্রথমটা লাস্টে টাকা কাটো, মাঝখানে 2টা থাকে না? সেই 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, শর্টকাট করে দেখো এটাই আসবে। বুঝতে পারছি? ওকে, সো এবার আসো। ওকে, দেখো, তুমি এই সূত্রমূত্র বাদ তুমি কি করো? প্রথমটা কাটবা লাস্টটা কাটবা, প্রথমটা কাটবা লাস্টটা কাটবা। যদি মাঝখানে একটা থাকে, ওই একটাই উত্তর। যদি দেখো যে 2টা থেকে যায়, জোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে 2টা থাকবে, তখন কি করবা? এই 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। এই 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই যে দেখো লাস্টের লাইনটার সাথে মিলে যাবে। ওকে, এটা হলো শর্টকাট। ওকে, তারপর আমরা দেখো আরো কিছু দেখি। এখানে আমাদের কিছু দিয়ে দিচ্ছে। আচ্ছা, সো এখানে কিছু তাপমাত্রা দিয়েছে। আচ্ছা, বৃষ্টিপাতের পরিমাণ দিয়ে দিচ্ছে মিলিমিটারে। ওকে, মধ্যক নির্ণয় করতে হবে। তো আমরা মধ্যক নির্ণয় করতে গেলে আমরা কি করি? শর্টকাট সাজাই না? তাহলে চলো শর্টকাট সাজাই, মানে ছোট থেকে বড় দিকে সাজাবো। সো প্রথমে কত আছে? 1, এই যে 1 লিখে ফেলছি। এরপর কত আছে? 3, ওকে, 3 লিখলাম। 4, ওকে 4। এরপরে কত আছে? 4 2টা, এই যে 4। 5 আছে 2টা, ওকে 5, 2টা থাকলে 2টাই লিখবা। 6 একটা, 2টা, 3টা, 6 6 6, ওকে। 7 আছে 2টা, 7 7, আরেকটা হলো 9। ওকে, আমি জাস্ট সাজিয়ে লিখলাম, ছোট থেকে বড় দিকে সাজাবা। ওকে, লিখলাম। কয়টা আছে? 2টা 4টা 6টা 8টা 10টা 12টা। কোনো দেখার দরকার নেই কয়টা আছে, আমার দেখারই দরকার নেই, আমি তো নিয়ম শিখছি। এবার একটা সূত্রমূত্র বাদ, প্রথমটা কাটবো লাস্টটা কাটবো, দ্বিতীয়টা এখানে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে, এখান থেকে,
মাঝখানে কয়টা থাকে? দুইটা না? এই যে দুইটা, এই দুইটাকে যোগ করো, 5 যোগ 6 ডিভাইড বাই 2, তাহলে 11/2। আর 11/2 মানে কি? 5.5। তাহলে 5.5 কোথায় আছে? যেটা আছে সেটাই হলো আমাদের উত্তর। এই যে এটা উত্তর। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার ভাইয়া সবার? দেখো আমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করি নাই, একদম সহজে সহজে করে ফেলছি। দেখছো, সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করি নাই, সহজ নিয়মে আমরা করে ফেলছি, শর্টকাট অ্যাপ্লাই করে। চলো, এখানে কি বলছে? 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য বলতে আসলে বোঝাচ্ছে কি, যে 3 দ্বারা তুমি ভাগ নিতে পারবা। মানে যেমন কি কি, যেমন আমি বলতে পারি যে 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, 6 কেও 3 দ্বারা ভাগ করা যায়, 9 কেও 3 দ্বারা ভাগ করা যায়, 12 কেও 3 দ্বারা ভাগ করা যায়, 15 কেও 3 দ্বারা ভাগ করা যায়, 18 কেও 3 দ্বারা ভাগ করা যায়, 318, 321, আর যাবে না, কারণ তারপরটা হলো 24, 3 আর 24। তো আমাদের তো বলছে 23 পর্যন্ত, 24 নেওয়া যাবে না। সো সেগুলোর মধ্যক বের করতে। সো আমরা তো নিয়ম শিখছি, মধ্যক বের করার জন্য নিয়ম কি? প্রথমটা কাটবো, লাস্টেরটা কাটবো, প্রথমটা কাটবো, লাস্টেরটা কাটবো, প্রথমটা লাস্টেরটা, মাঝখানে থাকে কত? 12 না? এই যে 12, 12 হলো আমাদের উত্তর। বুঝতে পারছি সবাই? ওকে, আচ্ছা। সো এবার আসো, এই যে এটা 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা ওকে বলছিলাম যে 2 থেকে বড় অথবা 2 এর সমান এমন সকল সংখ্যা, যে সকল সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এটা তোমরা এসডব্লিউ হিসেবে নিজেরা চেষ্টা করবা। ওকে, মধ্যকের সূত্র তো আমরা এটা দেখলাম অলরেডি। এবার আসো, মধ্যকের অঙ্কগুলো আমরা কিভাবে করবা। সো এখানে খেয়াল করো, এই যে এটা, এখানে আমরা যদি এটা দিয়ে মধ্যক করি, এটাতে কি করি? মধ্যক। একটু আগে আমরা কিন্তু এটা দিয়ে কি করছিলাম? প্রচুরক করছি, আমরা সংক্ষিপ্ত গড় করছিলাম। তো এবার এটা দিয়ে আমরা মধ্যক নির্ণয় করি। মধ্যক নির্ণয় ভালো করে খেয়াল রাখবা, মধ্যক নির্ণয়ের জন্য ঘর লাগে হলো 3টা। ঘর লাগে কয়টা? 3টা। একটাকে সংক্ষিপ্ত করার জন্য ঘর লাগছিল কয়টা? 5টা, বাট এবার লাগবে কয়টা? 3টা। সো 3টা ঘর আমরা আঁকি প্রথমে। এই যে 3টা ঘর আমরা আঁকলাম। এবার এইখান থেকে ওই যে আগের বার চিন্তা করো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে আমাদের ঘর দিতে হবে কয়টা? একটা বেশি, তাহলে কয়টা হবে ভাইয়া? 9টা লাগবে। কয়টা দেওয়া লাগবে? 9টা দেওয়া লাগবে। আচ্ছা 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 আচ্ছা, তোমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে না? আচ্ছা, ক্লাস শুরু হয়ে যাচ্ছে। দেখো আমরা একটু দ্রুত করার চেষ্টা করি, এটাই শেষ করব। দেখো, সো আমাদের ঘর লাগবে কয়টা? 9টা। সো যে একটা, এবার এটাকে খেয়াল করো, 2টা। ঠিক একইভাবে এটাকে আবার খেয়াল করো। ওকে, 3টা, 4, 5, 6, 7, 8 এবং 9। ওকে, সো আমরা যদি এই ঘরটা আঁকি, এই ঘরটাও যদি আঁকি, ওকে, আমাদের ঘর লাগবে 3টা, 1টা 2টা এবং 3টা। ওকে, শেষ। সো প্রথম যে ঘরটা, প্রথমটা, এটা হলো শ্রেণীব্যক্তির ঘর। শ্রেণীব্যক্তি, দ্বিতীয় যে ঘরটা, এটা হলো ঘনসংখ্যার ঘর, ঘনসংখ্যা। আর 3 নম্বর ঘরটা হলো ক্রমযোজিত ঘনসংখ্যা, ক্রমযোজিত ঘন সংখ্যা। সো শ্রেণীব্যক্তির ঘর তো দেয়া আছে, মানগুলো বসায় দাও জাস্ট। শ্রেণীব্যক্তির ঘরটাতে মানগুলো বসায় দাও, যে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। ওকে, যদি আমি মানগুলা বসাই শ্রেণীব্যক্তির গণসংখ্যার মানগুলা, 6, 8, 10, 12, 5, 7 এবং 2, তো এগুলো হিসাব করে আমি দেখছিলাম যে এর মান কত আসে?
50 আসে। আচ্ছা, ক্রমযুক্ত গণসংখ্যাটা কেমনে বের করবা ভালো করে খেয়াল করবে। এই যে প্রথম যেটা আছে না, সেটা এখানে বসায় দাও। প্রথম যেটা আছে সেটা এখানে বসায় দাও। প্রথম যেটা আছে সেটা এখানে বসায় দাও 6। এই 6 এর সাথে এই 8 যোগ করে বসাও 14। 14 সাথে এই 10 যোগ করে বসাও 24। 24 এর সাথে এই 12 যোগ করে বসাও, কত আসে? 26। 26 10 36। 36 এর সাথে এই 5 যোগ করে বসাও 41। 41 এর সাথে 7 যোগ করলে বসাও 48। 48 কে 2 দ্বারা করলে 50। এই যে শেষ। ক্রমযুক্ত গণসংখ্যা ক্লিয়ার। এবার আমরা কিছু বাংলা লিখতে হবে। বাংলাটা কি লিখবা ভালো করে খেয়াল করো। n এর মান কত বের হয়েছে? 50 না? এখানে লিখবা n = 50 যা। আচ্ছা, এরপরে n/2। n/2 মানে কত? 50/2। আচ্ছা, 50/2 মানে কত? 25 না? ওকে, এই 25 খুঁজবা ক্রমিত গণসংখ্যার কোনটার মধ্যে 25 আছে? এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে। 24 এর মধ্যে তো 25 নাই, থাকবে কত? এই 26 এর মধ্যে। খেয়াল করো, এই যে 26 এর মধ্যে এই ঘরটাকে আমি চাইলে একটু আলাদা করে দিই। ওকে, একটু আলাদা করি, যে এই ঘরটাতে আমাদের মূলত কাহিনী ঘটবে। ওকে, সো এটা আমি সাদা করে দিলাম। সো খেয়াল করো, এই যে 26, তাহলে যা কোন শ্রেণীতে অবস্থিত? যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। ওকে, সো অতএব 61 থেকে 70 শ্রেণীতে, 61 থেকে 70 শ্রেণীতে মধ্যক অবস্থিত। শেষ। এতটুকু লিখবা সাজায়া। ওকে, লিখে দিলাম। সো এবার খেয়াল করো, মধ্যকের সূত্র আমরা জানি মধ্যক ইজ ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস fc ইন্টু s/fm। সো কার মান লাগবে তুমি খেয়াল করো তো। L এর মান লাগবে। ওকে, n/2 এর মান লাগবে, fc এর মান লাগবে, fm এর মান লাগবে, h এর মান লাগবে। খেয়াল করো L বলতে আসলে কি বোঝায়, ভালো করে খেয়াল করো কোনটাকে কি বলা হয়। L বলতে আসলে বলা হয় যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর নিম্ন সীমা। এখন ওই শ্রেণীর নিম্ন সীমা কে আছে? এই যে 61, এটাকে বলা হয় নিম্ন সীমা, আর 70 কে বলা হয় উচ্চ সীমা। তাহলে L হলো আমাদের কি? 61। n/2 এর মান অলরেডি জানি আমরা কত? 25। ওকে, fc ভালো করে খেয়াল করো, fc বলতে বোঝায় যেই শ্রেণীতে তোমার মধ্যক অবস্থিত ওই শ্রেণীর ক্রমিত গণসংখ্যার পূর্বের ক্রমিত গণসংখ্যা। ওই শ্রেণীর ক্রমিত গণসংখ্যা 36, তাহলে পূর্বেরটা কত? 24। এই পূর্বের ক্রমিত গণসংখ্যাকে আমরা fc দ্বারা প্রকাশ করি। fm বলতে কি বোঝায়? যেই শ্রেণীতে তোমার মধ্যক অবস্থিত ওই শ্রেণীর ঘনসংখ্যা কত আছে? 12। এই যে 12। আর h বলতে পার্থক্য কত? 10। সো এবার মানগুলো ইনপুট দাও, তাহলে হয়ে গেল। তাহলে মান কত? 61 যোগ 25 মাইনাস 24 ইন্টু 10/12। সো 61 যোগ 1 ইন্টু 10/12। সো এবার তুমি এখানে চাইলে 61 যোগ, এখানে মানটা বসায় দাও, এরপর যোগ করে দাও, এটাই হলো আমাদের কি? উত্তর। সো আশা করি এগুলা করতে পারবো। সো এই হলো মূলত আমাদের কি? গড় এবং মধ্যক। ওকে, সো এই হলো মূলত আমাদের মধ্যক। সো আমরা প্রচুরকটাও শিখবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, এবং মধ্যকের দরকার হলে আমরা আরেকটা রিভিশন ক্লাস দিব ইনশাআল্লাহ। সো নেক্সট ক্লাসে আবার বাকি অংশ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর বাড়ির কাজগুলো অবশ্যই তোমাদের নির্দিষ্ট কোনো বাড়ির কাজ থাকবে না। তোমাদের কাজ হলো ক্লাসে যা করানো হবে সেটা তোমরা অবশ্যই খাতায় তুলে নোট করে জমা দিয়ে দিবা। এটা হলো তোমাদের বাড়ির কাজ, নির্দিষ্ট কোনো বাড়ির কাজ নেই। তোমাদের আমি মধ্যক নির্ণয় করা শিখেছি, সংক্ষিপ্ত গড় শেখানো শিখেছি। গাইডে বা বইয়ে যতগুলো বক্স দেখবে সবগুলো বক্স থেকে মধ্যক এবং সংক্ষিপ্ত গড় বের করা শুরু করো। এমসিকিউ গুলো আমার এখান থেকে সলভ করার, আমার এখান থেকে কোশ্চেনটা লিখে লিখে খাতায় সলভ করার চেষ্টা করো। সেটাই বাড়ির কাজ জমা দাও। তোমার প্র্যাকটিস করাটাই আমাদের মেইন কাজ। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার জন্য ভালো হবে, আমার জন্য কিছু না। তোমার বাড়ির কাজ দেওয়ার একটাই উদ্দেশ্য থাকে যেন তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো বা প্র্যাকটিস করো। সো আশা করি মেনটেন করার চেষ্টা করবো। ভাই আজকে অনেক কথা বলছি, কেউ মনে কষ্ট নিবা না। ভাইয়া মূলত তোমাদের ভালোর জন্যই বলি। সো তোমরা আশা করি কোনো কষ্ট নিবা না। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর অবশ্যই চেষ্টা করবা, ভাইয়া যদি ভালো কিছু বলে থাকি তোমাদের ভালো যদি লাগে বা ভালো যদি হবে মনে হয় তাহলে অবশ্যই ভাইয়ের কথাগুলো মেনে চলার চেষ্টা করবা।
আশা করি তোমরা সবাই একটু সময়কে মূল্য দিতে শিখবা, তোমাদের সময়গুলো অপচয় করবা না, নষ্ট করবা না, একটু ভালো কাজে লাগানোর চেষ্টা করো, পড়াশোনা ঠিক মতো মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।